সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। ঝিনাইদহের স্বনামধন্য প্রতিষ্ঠান সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আমরা একটা কথা সবসময় বলে থাকি, আমাদের এটি কোনো কোচিং সেন্টার নয়, আমাদের এটি হলো বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম এবং আমরা তোমাদের সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং সর্বোচ্চ সংখ্যক পরীক্ষাতে ইনশিওর করি। দেখো, তোমাদের এই মুহূর্তে অ্যাডমিশন প্রিপারেশন নিতে গিয়ে একটি প্রবলেম তোমরা ফেস করতেছো, কোন কোশ্চেন ব্যাংকটি কিনবো, কোন কোশ্চেন ব্যাংক সলভ করবো, বিগত বছরের প্রশ্নগুলো আমরা কিভাবে পাবো। এই তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে আমাদের সুজিত স্পেশাল ব্যাচ তোমাদের জন্য নিয়েছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন, সমস্যা এবং সমাধান। আমরা ক্লাসে ব্যাখ্যা সহকারে তোমাদের সবগুলো প্রশ্ন সমাধান করে দিব। তোমরা শুধু আমাদের ক্লাসের ব্যাখ্যাটা মনোযোগ সহকারে করবে। আশা করি তোমাদের প্রবলেমের জায়গাটাতে আর প্রবলেম থাকবে না। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা প্রথমে দেখি ঢাকা ভার্সিটি 2023-24 শিক্ষাবর্ষে 1 নম্বর প্রশ্ন হিসাবে যেটা আসছিল, স্ক্যান্ডিয়াম মলের 3D1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি। খেয়াল করেন, এখানে আপনাকে যে কথাটা বললো, গুরুত্বপূর্ণ একটি কথা বললো, সবাই খেয়াল করেন, এই জায়গাটাতে একটু ইন্ডিকেট করে ফেলেন। সেটা কি বলেছে দেখেন, 3D1। ওকে, ফাইন। 3D1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি। আমরা লিখে ফেলি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত দেখেন, 21। আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে যেটা দাঁড়ায় 1s2, 2s2, আমাদের দাঁড়ায় 2p6, আমাদের দাঁড়ায় 3s2, আমাদের দাঁড়ায় 3p6। এবার কল্পনা করেন 3d আর কি বলেন তো 4s2 3d1। এটি হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমাদের বলেছে কি 3d1। আচ্ছা, কল্পনা করেন 3d, তাহলে 3d মানে হচ্ছে কি আমাদের এখানে n এর মানটা হচ্ছে 3। এবার খেয়াল করেন n এর পরে কিসের মান আসে, l এর মান আসে। 3d বলেছে, তাহলে d মানে l এর মান যেটা হবে, d মানে l এর মানটা হবে 2। এবার খেয়াল করেন d মানে l এর মানটা কত হবে, 2। তাহলে আমি আবারও বলছি, d মানে l এর মানটা 2, আর l এর মান যদি 2 হয়, কল্পনা করুন m এর মানটা হয় 0, +1, -1, +2, -2। তাহলে এখন m এর আমার অনেকগুলো মান পসিবল, আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 3d1 একটা ইলেকট্রন হয় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে। দেখেন প্রশ্নটা কতটা টিক্স অ্যাপ্লাই করেছে। দেখেন 3d মানে আমার n এর মান হচ্ছে 2, আর d মানে l এর মান হচ্ছে 3d মানে একটু মিস্টেক হয়েছে, 3d মানে আমার n এর মান হচ্ছে 3 আর d মানে l এর মান কত, 2। দেখেন এখানে একটি অপশনেই l এর মান 2 আছে, বাকি সবগুলো জায়গাতে l এর মানটা অন্যরকম আছে। তাহলে একবারে আমরা আনসার করে ফেলবো। আমাদের আনসারটা হচ্ছে এ নম্বর। তাহলে স্ক্যান্ডিয়ামের 3d1 ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট হচ্ছে n হচ্ছে 3, d মানে l এর মান হচ্ছে 2, l তারপর m এর মান হচ্ছে 0, s হচ্ছে প্লাস হাফ। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। চলেন আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। আমাদের পরের প্রশ্নে যে কথাটা বলা আছে, 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বাস্তবিক অর্থে যদি আমরা একটা কথা বলি, এসটিপি এবং এনটিপি এই দুইটি বিষয় হচ্ছে কিন্তু আমাদের আলাদা। খেয়াল করবেন, আমরা যদি একটা কথা বলি এসটিপি এবং এনটিপি, এটা কিন্তু আলাদা, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে এসটিপি এবং এনটিপিকে একই ধরে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের এটাকে একই ধরে নেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাও আনসার করব, একইভাবে আনসার করব। তো খেয়াল করেন ক্যালসিয়াম কার্বনেট আমরা যদি লিখি CaCO3, ক্যালসিয়াম কার্বনেট এটা বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট এটা বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম কার্বনেটের ভরটা হচ্ছে 100 এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আমরা জানি, আয়তনের কথা বলেছে। আমরা জানি এসটিপিতে আয়তন হচ্ছে 22.4। যেহেতু আমাদের পাঠ্য বই এসটিপি এবং এনটিপিকে একই ধরে নেওয়া হয়েছে, সেই কারণে আমরা ধরবো কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, 22.4। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। যেহেতু এসটিপি এবং এনটিপিকে আমাদের পাঠ্য বই একই ধরে নেওয়া হয়েছে, সেহেতু আমরা এটা মনে রাখবো যে এটা আয়তনটা হবে কত দেখেন, 22.4। তাহলে আমরা যদি ম্যাথের ভাষা কল্পনা করি, 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার,
1 থেকে উৎপন্ন হয় কল্পনা করেন 22.4 ডিভাইডেড বাই কত দেখেন 100। এবার খেয়াল করেন 2.5 যদি কল্পনা করেন আপনি 2.5 থেকে যেটা উৎপন্ন হবে খেয়াল করেন 22.4 ইন্টু 2.5 ডিভাইডেড বাই কত দেখেন 100। এখানে কাটাকাটি করার জন্য একটা ছোট্ট রুটিক্স অ্যাপ্লাই করেন। দেখেন আপনি যদি খেয়াল করেন 100কে 25 দিয়ে ভাগ করেন কত হয় 4, এখানে তো 25 নাই, কি আছে 2.5, মানে একটা 10 কমাই দিবেন, তার মানে 100 আর 25কে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 40। এই 22.4কে 40 দিয়ে যদি আপনি কাটাকাটি করেন তাহলে এখানে আপনার কাটাকাটি করলে আসবে কত দেখেন 0.56 লিটার। তার মানে আপনার আনসারটা হবে কত বি নম্বর, এবং সেই আনসারটা কত দেখেন 0.56 লিটার। তাহলে খেয়াল করেন আমরা 2.5কে আগে 100কে কাটবো, এবার 22.4কে 40 দিয়ে ভাগ করে দিব। আশা করি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে এসেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, এসটিপি এবং এনটিপি আলাদা হলেও আমাদের পাঠ্য বইয়ে কিছু কিছু রাইটারের বইয়ে এসটিপি এবং এনটিপিকে একই ধরে নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী 22.4 দিয়ে আমাদের ম্যাথটা সলভ করার চেষ্টা করব। চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? শোনো, আমরা জানি গ্রিনহাউস গ্যাস কি করে ওজোন স্তরকে ক্ষয় করে ফেলে। তো দেখো প্রথমে কি আছে কার্বন মনোক্সাইড, এবং এই কার্বন মনোক্সাইড কোনো গ্রিনহাউস গ্যাস নয়, তার মানে কার্বন মনোক্সাইড আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়। বোঝা গেছে কথা? তাহলে কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? আমরা মনে রাখবো কার্বন মনোক্সাইড, এটি কোনো গ্রিনহাউস গ্যাস নয়, এই কারণে কার্বন মনোক্সাইড কখনো ওজোন স্তরকে ক্ষয় করবে না। বোঝা গেছে কথা? তাহলে গ্রিনহাউস গ্যাসের একটা মূল টেন্ডেন্সি হলো তারা ওজোন স্তরকে ক্ষয় করে ফেলে। কার্বন মনোক্সাইড আমার কোনো গ্রিনহাউস গ্যাস নয়, এই জন্য এটা ওজোন স্তরকে ক্ষয় করবে না। বোঝা গেছে বাচ্চারা? আশা করি তোমরা অ্যান্সারটি পেয়ে গেছো। ফ্রিয়ন 12 এটা একটি গ্রিনহাউস গ্যাস, মানে ফ্রিয়ন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে যা ওজোন স্তরকে কি করে ধ্বংস করে ফেলে। তাহলে আমরা সহজে মনে রাখবো কার্বন মনোক্সাইড এটি কোনো গ্রিনহাউস গ্যাস নয়, এটি ওজোন স্তরকে কি করবে না, ক্ষয় করবে না। খেয়াল করো কি বলতেছে, কোন বিক্রিয়ার এনথালপির পরিবর্তন সর্বনিম্ন? এনথালপি মানে কি বলো, ধৃততাপ, তাই না? কোন বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন সর্বনিম্ন? শোনো ভাইয়া, আমরা কেমিস্ট্রিতে একটা টার্ম পড়ি, সেটা হচ্ছে প্রশমন তাপ। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, সেখানে যে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি প্রশমন তাপ। তো ভাই শোনো, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি থাকে তাহলে তার প্রশমন তাপের মানটা কি থাকে, একটা ধ্রুব সংখ্যা থাকে। এবার খেয়াল করো, এর মধ্যে যদি কেউ একটা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে প্রশমন তাপের মান কিছুটা ফ্ল্যাকচুয়েট করে। এখন খেয়াল করো, এই যে বি নম্বর অপশন যেটা তোমার সামনে আছে, দেখো এখানে CH3 COOH এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমার একটা দুর্বল অ্যাসিড। খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা দুর্বল ক্ষার। খেয়াল করো, এই দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার এটার ক্ষেত্রে প্রশমন তাপের মানটা কিছুটা কি হয়, কমে যায়। মানে একটা স্পেসিফিক মান পাওয়ার কথা ছিল, কিন্তু সেই মানটা কিছু পরিমাণ মান এখানে একটু ব্যয়িত হয়ে যায়, কারণ দুইটাই কি দুর্বল, দুর্বল সহজে ভাঙতে পারে না। তো এদেরকে ভাঙার জন্য যে তাপ উৎপন্ন হওয়ার কথা ছিল তাপ চাইতে কিছুটা কি হয়, কমে যায়। তাহলে যেহেতু এখানে দুইটি দুর্বল আছে, এই কারণে এই বি নম্বর অপশনটিতে আমাদের প্রশমন তাপের মানটা কিছুটা কি হয়, কমে যায়। তার মানে খেয়াল করো, আমার বি নম্বর অপশনটা দুর্বল হওয়ার কারণে আমাদের প্রশমন তাপের মানটা কিছুটা কি হলো, কমে গেল। বোঝা গেছে কথা? যেহেতু আমাদের এটা একটু দুর্বল, তাই এখানে আমাদের প্রশমন তাপের যে ভ্যালুটা থাকে বা প্রশমন তাপের যে মানটা থাকে সেটা কি হয়, কমে যায়। তার আমরা মনে রাখবো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মানটা কনস্ট্যান্ট। যদি এখানে কেউ একটু দুর্বল হয় আমরা মনে রাখবো ওখানে প্রশমন তাপের মানটা কি হয়, কিছু পরিবর্তন হয়। আমরা একটা কোশ্চেন পড়েছি, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এটা হচ্ছে -57.4 কিলোজুল পার মোল, এরকম একটা মান আমাদের সামনে থাকে। তো যদি একটা দুর্বল হয়ে যায় তাহলে আমাদের প্রশমন তাপের যে মানটা থাকবে সেই মানটা কিছুটা হলেও কমে যাবে। তো এইটা আমরা ভালো করে মাথার মধ্যে রাখবো। বোঝা গেছে? দেখো কনসেপচুয়াল প্রশ্ন, সবগুলো প্রশ্ন আমার কনসেপচুয়াল। কি বলতেছে দেখো, Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যাটা কত? দেখো ভালো করে খেয়াল করো, দেখো নিজে নিজে একটু ট্রাই করো। কি বলছে দেখো, Al2Cl6 এখানে সমযোজী Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে কত? তো দেখো ভাইয়া,
Al2Cl6 আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রকৃতিতে একা এক্সিস্ট করে না, সেটা ডাইমার আকারে থাকে। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটাকে আমরা এভাবে আঁকি, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের সাথে আছে ক্লোরিন, এখানে অ্যালুমিনিয়ামের সাথে আছে ক্লোরিন, এখানে আছে অ্যালুমিনিয়াম, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ক্লোরিন, এখানে একটা আছে ক্লোরিন। এই অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয় না, কিন্তু তার পাশে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা ক্লোরিন অবস্থান করেন তার মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো যেহেতু অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়নি, তো এখানে আমাদের যে ক্লোরিনগুলো আছে, এই ক্লোরিন কি করে, অ্যালুমিনিয়ামকে এক জোড় ইলেকট্রন দান করে। এখানকার ক্লোরিন অ্যালুমিনিয়ামকে কি করে, ইলেকট্রন দান করে। দেখেন এখানে ক্লোরিন ইলেকট্রন দান করতেছে, অ্যালুমিনিয়াম কোন ইলেকট্রন না দান করে বন্ধনে অংশগ্রহণ করতেছে। এখানেও ক্লোরিন ইলেকট্রন দান করতেছে, অ্যালুমিনিয়াম কোন ইলেকট্রন না দান করে বন্ধনে অংশগ্রহণ করতেছে। যেহেতু এই ঘটনাগুলো এখানে ঘটতেছে এবং আমরা বলবো এদের মাঝে এই যে একজন দিচ্ছে আর একজন না দিচ্ছে, বন্ধনে অংশগ্রহণ করতেছে, তাহলে সেই বন্ধনটার নাম হচ্ছে আমার কোন বন্ধন, সন্নিবেশ। তাহলে আমরা যদি নিজের চোখ দিয়ে যৌগটার দিকে তাকাই দেখি, তাহলে এখানে আমার একটা সন্নিবেশ বন্ধন আছে, এখানে আমার একটা সন্নিবেশ বন্ধন আছে। তাহলে আমার এখানে সন্নিবেশ বন্ধনটাকে ইন্ডিকেট করতে বলছে, তাহলে আমার সন্নিবেশ বন্ধন আছে কয়টা, দুইটা। আর অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন আছে কয়টা, দেখেন 1 2 3 4 5 6। তার মানে এখানে সমযোজী বন্ধন হচ্ছে কয়টা ভাই, দেখেন তো 6টা। তার মানে আমার আনসারটা হচ্ছে 6 এবং 2। তার মানে আমার উত্তরটা কত, দেখো সি নম্বর। তাহলে এখানে 6টা সমযোজী বন্ধন আছে এবং 2টা সন্নিবেশ বন্ধন আছে। তাহলে Al2Cl6 এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একা এক্সিস্ট করে না, সে ডাইমার আকারে থাকে। এই ডাইমার আকারে থাকার কারণে সে কি করে, আমার কি করে দেখো, সে ডাইমার আকারে থাকার কারণে একটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। কেন, কারণ অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতা বলবো না, সরি, এটাকে আমরা বলবো অ্যালুমিনিয়ামের ওই যে আমরা কি বলি, খেয়াল করে দেখো, আসলে অ্যালুমিনিয়ামকে লুইস অ্যাসিড বলি আমরা, কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে, কারণ কি তারা একজোড় ইলেকট্রন গ্রহণে কি থাকে, সক্ষম থাকে আর কি। তার মানে এখানে সমযোজী আর সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যাটা ক্যালকুলেট করতে দিয়েছে, আমরা স্ট্রাকচার রাখলাম, স্ট্রাকচারকে ক্যালকুলেট করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। 6 নম্বর প্রশ্নে বলছে কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরায়ন আছে। আসলে আমরা জানি সংকরায়ন মানে কি, দুটা ভিন্ন যৌগকে মিশ্রিত করে নতুন কোনো কিছু তৈরি করার যে প্রসেস, এটাকে আমরা বলি সংকরায়ন। তো শোনো, জৈব যৌগের সংকরায়নে এখানে একটা ছোট্ট লাইন মনে রাখবা। এখানে তুমি যদি এই লাইনটা মনে রাখো, সেটা হচ্ছে কার্বনে উপস্থিত, জৈব যৌগের সংকরায়নে মনে রাখবা কার্বন উপস্থিত সিগমা বন্ধনের সংখ্যা। খেয়াল করো, জৈব যৌগের সংকরায়নে যেটা মনে রাখবা, কার্বনে উপস্থিত সিগমা বন্ধনের সংখ্যা। তাহলে জৈব যৌগের সংকরায়ন যদি কখনো তোমাকে বের করতে বলে, তাহলে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে কি, দেখো কার্বনে উপস্থিত সিগমা বন্ধনের সংখ্যা। আমরা নিচের স্ট্রাকচারটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। 1,2-বিউটাডাইন, 1,2-বিউটাডাইন। তাহলে একটু কল্পনা করো, তাহলে আমরা জানি, দেখো CH1,3-বিউটাডাইন, এখানে বললাম CH2, এখানে বললাম ডাবল বন্ড CH, এখানে বললাম দেখো CH। এবার খেয়াল করে দেখো, এখানে বললাম কি, দেখো CH2 CH বন্ড, এখানে আমার আছে কি, দেখো CH। এরপরে দেখো আমি আরো একটা কথা বলি, তাহলে আমরা স্ট্রাকচারটাকে আরেকটু অন্যভাবে ভাঙি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো খেয়াল করো, আমরা এখানে বললাম দেখো CH2 ডাবল বন্ড C, এরপরে বললাম দেখো বা ডাবল বন্ড CH, এরপরে দেখো বন্ড এখানে কি আছে, দেখো CH3। এই যে এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা হচ্ছে আমার 4 নম্বর কার্বন। এখানে 4টা কার্বন আছে, 1 2 3 এবং 4 আছে। তো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে উপস্থিত কোন বন্ধনের সংখ্যা বলেছি, সিগমা বন্ধন। তাহলে যদি আমরা এখানে একটু কল্পনা করি আমাদের মতো করে, তাহলে প্রথম যে কার্বন আছে এখানে 2টা হাইড্রোজেন আর একটা একক বন্ড, সিগমা বন্ধন হচ্ছে 3টা। তার মানে এই কার্বনে আমার সংকরায়ন হচ্ছে sp2, এই কার্বনে সংকরায়ন sp2, এখানে sp। এবার দেখো এই যে লাস্টের কার্বনটা আছে, এই কার্বনে আমার সিগমা বন্ধন আছে একটা, 3 আর 1 কত 4, আর 4 মানে আমরা জানি কি, দেখো ভাইয়া sp3। তাহলে খেয়াল করো, এই যৌগে কার্বন দুইটার মধ্যে তুমি 2 ধরনের সংকরায়ন খুঁজে পেয়েছো। তুমি এক জায়গায় পেয়েছো sp2 এবং আরেক জায়গায় পেয়েছো sp3। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া,
এই যৌগের কার্বনে দুই ধরনের সংকরায়ন আছে। তাহলে তুমি যে কাজটা করবা, একটা কার্বনে কয়টা সিগমা বন্ধন আছে সেটা তুমি খুঁজে বের করবা, খুঁজে বের করে দেখবা সংকরায়নটাকে, যে কয়টা সিগমা বন্ধন, যদি সিগমা বন্ধন দুইটা হয় তাহলে আমরা বলবো sp। আবার দেখো এখানে কার্বন আর কার্বনের মাঝে দ্বিবন্ধন আছে, কোন সংকরায়ন হবে sp2। কার্বন কার্বন দ্বিবন্ধন sp2। কার্বন এবং কার্বনের মাঝে একক বন্ধন, কোন সংকরায়ন sp3। এই যে দেখো আমরা যদি এটা পড়েছি কার্বন কার্বন একক বন্ধন মানে সিগমা বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন মানে কি দেখো sp3 সংকরায়ন। কার্বন কার্বন দ্বিবন্ধন মানে আমরা পড়েছি sp2 সংকরায়ন। কার্বন কার্বন ত্রিবন্ধন মানে আমরা পড়েছি হচ্ছে, খেয়াল করে দেখো sp সংকরায়ন। এটা দিয়েও তুমি এটা সলভ করে ফেলতে পারো। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন sp2, দ্বিবন্ধন sp2, কার্বন এবং হাইড্রোজেনের মাঝে তিনটা বন্ধন আছে, তাহলে কোন সংকরায়ন sp3 সংকরায়ন। তাহলে আমরা 6 নম্বর কোশ্চেনটাও বুঝে ফেলেছি। ওকে, এবার খেয়াল করো আমরা পরের টপিকটাতে যাই। কি বলতেছে দেখো, NH4 Fe6 যৌগে আয়রনের জারণ মান কত? তাহলে একটা যৌগ বলেছে, এই যৌগটাতে আমার আয়রনের জারণ মান কত। খেয়াল করে দেখো আমরা এই যৌগটাতে আয়রনের জারণ মানটা ক্যালকুলেশন করতে যাচ্ছি। আমাদের এই জায়গাতে জারণ মান ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা রুলস মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা তোমরা একটু ট্রাই করো তো, এই যে যৌগটা আছে এই যৌগটাতে আমার আয়রনের জারণ মানটা কত হবে, তোমরা একটু ট্রাই করার চেষ্টা করো। দেখি, আমি তোমাদের উপর একটু ছেড়ে দিলাম, তোমরা একটু ট্রাই করো। আমি একটু স্ক্রিন থেকে সরে গেলাম, স্ক্রিন থেকে সরে গিয়ে তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি তোমরা এটা পারো কিনা। দেখি তো বাচ্চারা আনসার করো, দেখি সবাই আনসার করো, দেখি কে সবার আগে উত্তর করতে পারে, দেখি কে সবার আগে উত্তর করতে পারে। আচ্ছা এবার আমি সলভ করে দিই। তাহলে NH4 NH4 প্লাস মানে NH4 তো বেসিক্যালি প্লাস আকারে থাকে, তো NH4 প্লাস এখানে জারণ মান হচ্ছে 1, এটা আছে কয়টা? 3টা। আয়রন হলো x, CN হচ্ছে -1, আছে কয়টা? 6টা। টোটাল যোগের জারণ মান কত? 0। দেখো NH4 কিভাবে হলো, দেখো এই যে আমরা কি জানি ভাইয়া NH4 প্লাস, তার মানে মাথার উপর একটা প্লাস চার্জ আছে। তাহলে খেয়াল করো 3 + x - 6 সমান হচ্ছে 0। এরপরে কি আছে দেখো x - 3 = 0, তাহলে x সমান কত হচ্ছে দেখো +3। তাহলে +3 কত নম্বর অপশনে আছে? সি নম্বর অপশনে আছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে এক্সেপশনাল জারণ মান বলে একটা কথা আছে, সেটা আমরা ক্লাসে পড়িয়ে থাকি এবং আমাদের আলাদা একটা লেকচার আছে, সেটা একটু ভালো করে দেখে নিবে। তাহলে 7 নম্বর কোশ্চেনটা আমরা চলে গেল। এবার চলো আমরা 8 নম্বর কোশ্চেনটাতে যাই। কি বলতেছে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ ও পিওএইচ 7 এর অধিক হলে 7.0 হলে অধিক তাপমাত্রায় নিচের কোন সম্পর্কটি সঠিক? একটা কথা বলি ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ এবং পিওএইচ এর আমরা একটা রেশিও বা ভ্যালু আমরা জানি, কিন্তু একটা জিনিস খেয়াল করো, অধিক তাপমাত্রায় মানে আমি তাপমাত্রাটা বাড়িয়ে ফেলছি। তাহলে কখনো যদি আমি তাপমাত্রাটা বাড়িয়ে ফেলি বা কখনো যদি আমি তাপমাত্রাটাকে অধিক করে ফেলি, তখন আমাদের পিএইচ এবং পিওএইচ এর যে ভ্যালুটা আছে এটা 7 নিচে নেমে যায়। আমার কথাটা খেয়াল করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ভ্যালু থাকে, তাপমাত্রা যখন আমরা বাড়াবো তখন আমার পিএইচ এবং পিওএইচ এর যে ভ্যালুটা থাকবে সেটা কি হবে? নিচে নেমে যাবে। আমি আবারও বলছি, তাপমাত্রা যদি আমরা বাড়াই, পিএইচ এবং পিওএইচ এর যে ভ্যালুটা থাকবে এই ভ্যালু দুটা কি হবে ভাই? নিচে নেমে যাবে। তাহলে আমি যখন তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়ানোর পরে আমাদের পিএইচ এবং পিওএইচ এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কি হবে? নিচে নেমে যাবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বাড়াবো, পিএইচ এবং পিওএইচ এর ভ্যালুটা কি হবে? নিচে নেমে যাবে। এই কথাটা ভালো করে মনে রাখবে, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যালু একরকম থাকে, আর যখনই আমরা তাপমাত্রা বাড়াবো তখনই আমার পিএইচ এবং পিওএইচ এর ভ্যালুটা কি হবে? নিচে নেমে যাবে। চলো আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। কি বলতেছে দেখো, নিচের কোন জোড়া আয়নে সম আয়ন প্রভাব বিদ্যমান? কোন জোড়া আয়নে সম আয়ন প্রভাব বিদ্যমান? শোনো, সম আয়ন প্রভাবের জন্য তোমরা এটা খুঁজে বের করবা, একটা থাকবে অধিক তড়িৎ বিশ্লেষ্য এবং একটা থাকবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, বা একটা হচ্ছে অধিক দ্রবণীয় এবং আরেকটা কম দ্রবণীয়। বুঝতে পারছো? তার মানে একটা বেশি দ্রবীভূত হবে এবং আরেকটা কম দ্রবীভূত হবে। আমরা দেখো, বা আরেকটা কথা বলতে পারো, একটা হলো বেশি পরিমাণে আয়নিত হবে এবং আরেকটা স্বল্প পরিমাণে আয়নিত হবে। খেয়াল করে দেখো এই জায়গাটাতে, তুমি একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো, তাহলে এখানে দেখো H2S এবং HCl, এই দুইটা কম্পোনেন্টের মধ্যে H2S হচ্ছে অল্প পরিমাণ আয়নিত হয়, খুবই অল্প পরিমাণ আয়নিত হয়, এবং HCl যেটা, এই HClটা কি হয় দেখো
সম্পূর্ণ আয়নিত হয়। তাহলে খেয়াল কর, একটা হচ্ছে অল্প পরিমাণ আয়নিত হচ্ছে এবং আর একটা হচ্ছে সম্পূর্ণ আয়নিত হচ্ছে। তাহলে যেহেতু একটা স্বল্প পরিমাণ আয়নিত হচ্ছে এবং আর একটা পুরোপুরি আয়নিত হচ্ছে, আর সম-আয়ন মানে কি? সম-আয়ন মানে হচ্ছে একই আয়ন। তাহলে সম-আয়ন মানে হচ্ছে আমরা বলি একই আয়ন। তাহলে এখন কল্পনা করো, আমি যদি বলি দেখো ভাইয়া HClটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে তৈরি করে H+ আর কি দেখো Cl- এবং H2S যেটা আছে এটা বিয়োজিত হয়ে তৈরি করে 2H+, আর ধরো এখানে আমাদের সালফারের উপরে একটা মাইনাস চার্জ। তাহলে দেখো এখানেও হাইড্রোজেন আয়ন আছে, এখানেও হাইড্রোজেন আয়ন আছে। তাহলে এই যে দুইটাকে আমরা কি বলবো? সম-আয়ন হবে। এবং সম-আয়ন প্রভাব কি থাকবে? একটা অধিক তড়িৎ বিশ্লেষ্য এবং আরেকটা কি থাকবে? কম তড়িৎ বিশ্লেষ্য। এখন তোমাদের নম্বর অপশনে হতে পারে ভাই মিথেন তো আর আয়নিত হয় না, এটা আয়নিক যৌগ হইতে হয় কিছুটা, তারা আয়নিত অবস্থাতে থাকে। আমরা স্পেসিফিক আয়নিক যৌগ বলতে পারবো না, তবে একটা কথা মনে রাখবো, H2S স্বল্প পরিমাণ আয়নিত হয় এবং HCl সম্পূর্ণ আয়নিত হয়। এই কারণে এদের মধ্যে সম-আয়ন প্রভাব বিদ্যমান। চলো ভাইয়া আমরা আর একটা প্রশ্ন দেখে ফেলি। RCO বন্ড আর, এটা CH2 ওকে, এবার খেয়াল করো এখানে আমাদের CO আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই COটা CH2 মূলকে কনভার্ট হয়ে গেছে। তো খেয়াল করো ভাই, এই যে CO যেটা থাকে, এই CO কে আমরা CH2 তে কনভার্ট করার জন্য আমরা দুইটি কম্পোনেন্ট ব্যবহার করতে পারি, একটা হলো জিঙ্ক অ্যামালগাম এবং HCl। জিঙ্ক অ্যামালগাম আর HCl যদি আমরা ব্যবহার করি তাহলে সিওটা CH2 তে কনভার্ট হয়ে যাবে। এবং আমরা আরেকটা কথা এখানে মনে রাখবো, যদি কখনো আমাদের থাকে হাইড্রোজেন NH2 বন্ড NH2 হাইড্রোজেন এবং ক্ষার থাকে, তাতেও আমাদের সিওটা CH2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে খেয়াল করো, যদি জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিই তাহলে সিওটা CH2 তে কনভার্ট হয়ে যাবে। যখন আমরা জিঙ্ক অ্যামালগাম এবং HClটা দিব তখন সেখানে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে কি আমাদের ক্লিমেনসন বিজারণ। তাহলে এখন দেখো, আমরা জিঙ্ক অ্যামালগাম আর HCl যখন দিব তখন আমার যে বিজারণটা সামনে এসে দাঁড়াবে সেটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এবং দেখো হাইড্রোজেন এবং ক্ষার যখন আমরা দিব তখন যে বিজারণটা আমাদের সামনে এসে দাঁড়াবে সেটার নাম হচ্ছে আমাদের উলফ-কির্শনার বিজারণ। তাহলে একটা হলো ক্লিমেনসন বিজারণ, আর একটা নাম হচ্ছে আমার উলফ-কির্শনার বিজারণ। তো খুব মন দিয়ে আমার কথাটা শোনো, জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিলে সিওটা আমাদের CH2 তে কনভার্ট হয়ে যাবে, তখন যে বিজারণটা হবে সেটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। NH2 বন্ড NH2 আর ক্ষার যদি দিই তাহলে সেটাও সিওটা CH2 তে কনভার্ট হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো উলফ-কির্শনার বিজারণ। বোঝা গেছে কথা? তাহলে একটা হচ্ছে আমার ক্লিমেনসন বিজারণ আর একটা উলফ-কির্শনার বিজারণ। তো এখন আমরা খেয়াল করো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি? জিঙ্ক অ্যামালগাম আর HCl। তার মানে এই প্রশ্নটা আমাদের ক্লিমেনসন বিজারণ থেকে হয়েছে। তার আমাদের সঠিক উত্তরটা কি বলতো? বি নম্বর। বোঝা গেছে কথা? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং এটা একটু সুন্দর করে নোট করে রাখবে। এবার ক্লিমেনসন দিছে 23-20-এ, আশা করা যায় কোনো একটা বার অন্য কিছু দিতে পারে। এবার খেয়াল করো কি বলছে, কোনটি ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? কোনটি ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? তো খেয়াল করো ভাইয়া, আমরা যদি একটা কথা বলি সিও মানে হচ্ছে আমার কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগকে আমরা একটা কথা বলি, একটা হলো CHO। এই CHO হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এবং খেয়াল করে দেখো আমাদের শুধু সিও যেটা থাকে সেটা হচ্ছে কিটোন। তো এই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্যকরণে আমরা ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক ব্যবহার করি। তাহলে আমি কি বলছি দেখো, তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণে আমরা কি ব্যবহার করি দেখো, ফেহেলিং এবং টলেন। তাহলে আমরা এখানে ফেহেলিং এবং কাকে ব্যবহার করি ভাইয়া বলো তো? টলেন বিকারক ব্যবহার করি। তাহলে ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক ব্যবহার করি। এখানে আমরা একটা লাইন পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যালডিহাইড সমূহ, খুব মন দিয়ে আমার কথাটা শোনো। তো আমরা এখানে একটা লাইন পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যালডিহাইড সমূহ বিক্রিয়া করে। তাহলে অ্যালডিহাইড সমূহ ফেহেলিং এর সাথে কি করে? বিক্রিয়া করে। কেন? কারণ হচ্ছে ভাইয়া ফেহেলিং এবং টলেন এর হচ্ছে মৃদু জারক। তাহলে ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক কি বলো ভাইয়া? ফেহেলিং এবং টলেন হচ্ছে, এটা হচ্ছে আমার মৃদু জারক। তাহলে ফেহেলিং আর টলেন যেটা, এটা হচ্ছে আমার মৃদু জারক। আর এটা মৃদু জারক হওয়ার কারণে অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটোনকে জারিত করতে পারে না। বোঝা গেছে কথা? আচ্ছা, এখানে আর একটা কথা আছে, এই ফেহেলিং এবং
ফেলিং দ্রবণের সাথে আমাদের জৈব অ্যাসিডের মধ্যে মিথানোয়িক অ্যাসিডও কি করে, বিক্রিয়া করে। তাহলে আমরা আরেকটা তথ্য এখানে অ্যাড করে রাখবো, ফেলিং দ্রবণের সাথে জৈব অ্যাসিডের মধ্যে HCOOH মানে আমার যেটা মিথানোয়িক অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিডও কি করে ভাইয়া বলতো, বিক্রিয়া করে। তো দেখো এই কারণে আমার এখানে কি হবে, মিথানোয়িক অ্যাসিড বা যেটাকে তোমরা কি বলো, ফর্মিক অ্যাসিড। তাহলে আমি এখানে অনেক তথ্য দিলাম অ্যালডিহাইড এবং কিটোন। এই অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণে আমরা ফেলিং এবং টলেন ব্যবহার করি। ফেলিং এবং টলেন হচ্ছে কি মৃদু জারক, এরা অ্যালডিহাইডকে কি করে, অ্যালডিহাইডকে জারিত করতে পারে কিন্তু কিটোনকে পারে না। তাই অ্যালডিহাইড সমূহ ফেলিং এবং টলেনের সাথে বিক্রিয়া করে কিন্তু কিটোন কি করে না, বিক্রিয়া করে না। এটা কিটোন, এটা ইথানোয়িক অ্যাসিড, এটা অ্যালকোহল। তাহলে আর আরেকটা তথ্য কি বললাম, আমার ফেলিং এর সাথে বিক্রিয়া করে কোনটা, মিথানোয়িক অ্যাসিড। এটা একটা টেস্ট আছে, তো এই কথাটি একটু ভালো করে মাথার মধ্যে রেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার ভর্তি পরীক্ষাতে আসতেই থাকে। এরপরে কি বলতেছে দেখো, 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? তো ভাই শোনো, এই যে ppm, যে ভদ্রলোকের নাম ppm, তার একটা সুন্দর ডাক নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে আমার 1 লিটারে কত মিলিগ্রাম আছে। তাহলে 1 লিটারে কত মিলিগ্রাম আছে, তাহলে যার নাম ppm তার অপর নাম হচ্ছে কি মিলিগ্রাম পার লিটার। তো খেয়াল করো উপরে কি আছে দেখো, 0.5 গ্রাম। এই 0.5 গ্রামকে আমি মিলিগ্রামে কনভার্ট করব, তাহলে 1000 দিয়ে গুণ করব। এবার খেয়াল করো নিচে আছে 100 ml। এবার এই 100 ml কে আমি কি করব, 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে নিব। তাহলে উপরে 0.5 কে 1000 দিয়ে গুণ করলে আমরা পাবো মিলিগ্রাম, আর নিচে কি পাচ্ছি দেখো ভাই, লিটার। তাহলে 0.5 × 1000, 100 বাই কত, 1000। এটাকে আমরা যদি উল্টাই দিই, খেয়াল করে দেখো, উল্টাই দিয়ে গুণ করলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 15,000 ppm বা 15,000 মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো যার নাম ppm তার অপর নাম কি বলো ভাই, মিলিগ্রাম পার লিটার। তাহলে এর আমরা গ্রামে ছিল, এই গ্রামটাকে আমরা কিসে কনভার্ট করে নিলাম, মিলিগ্রামে কনভার্ট করে নিলাম। আর এখানে আমার যেটা মিলিলিটার ছিল এটাকে আমরা লিটারে কনভার্ট করে নিলাম। তো এইভাবে যদি কাটাকাটি করি, কাটাকাটি করার পরে আমাদের আনসারটা হচ্ছে কত মিলিগ্রাম, দেখো কত ppm, 5000 ppm। বোঝা গেছে কথা? এটাকে জাস্ট আমরা কাটাকাটি করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। 1000 গুণ করব, 100 দিয়ে ভাগ করে 0.5 যদি গুণ করি আমার কত আসবে দেখো, 5000। বুঝতে পারছো কথা? তাহলে খেয়াল করো, তাহলে ppm মানে মিলিগ্রাম পার লিটার। বোঝা গেছে কথা? আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করো আমরা কি বলতেছে দেখো, অ্যামোনিয়া এবং RNH2 R2NH যৌগগুলোর ক্ষার ধর্ম প্রদর্শনের ক্রম। তো ভাই অ্যামিনের ক্ষার ধর্মতার প্রদর্শনের ক্রম, অ্যামিনের ক্ষেত্রে আমরা কি মনে রাখতে বলি তোমাদেরকে, একটা শর্টকাট 213। তাহলে দেখো অ্যামিনের ক্ষার ধর্মিতার ক্রম আমরা কি বলি ভাই বলো, 213। তো 213, তাহলে সব থেকে বেশি কয় ডিগ্রি ভাই বলো, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপরে XYZ আসতে পারে। তাহলে এখন দেখো এর মধ্যে যদি আমি খুঁজে বের করি, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, আর আমার এখানে তো 3 ডিগ্রি নাই, কোনটা আছে, অ্যামোনিয়া আছে। তাহলে দেখো আমরা যদি সাজাই তাহলে কি থাকতেছে দেখো, R2, তারপরে কি আছে দেখো RNH2, এবং সবার লাস্টে কি আছে দেখো NH3 মানে অ্যামোনিয়া। তাহলে আমার আনসারটা হবে কত নম্বর দেখো, বি নম্বর। তাহলে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম হচ্ছে 213। বোঝা গেছে বাচ্চারা? আশা করি এরকম যে ক্রমগুলো কেমিস্ট্রিতে আছে, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, SN1 এর ক্রম, SN2 এর ক্রম খুব ইম্পর্টেন্ট। আর অ্যামিনের ক্ষেত্রে মনে রাখবা 213, 2, 1, 3, তারপরে XYZ। এবার আসো আমাদের 14 নম্বর কোশ্চেন কি বলছে, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে, কত গ্রাম কি হবে, ক্যালসিয়াম ধাতু জমা হবে। তো শোনো আমরা এখানে যদি একটা কথা বলি, কিউ সমান ENF, খেয়াল করো কিউ সমান কি বললাম ভাইয়া, ENF। এটা হলো তুল্য সংখ্যা, এনটা হলো মূল সংখ্যা, এবং এফটা হচ্ছে কি দেখো ফ্যারাডে ধ্রুবক। তো এখন দেখো আমরা 1 ফ্যারাডে তড়িৎ চালনা করছি, আমরা এন সমান যদি আমরা এখানে বসাই দেখো W/M, এন সমান আমরা কত বসাবো দেখো ভাইয়া, W/ কত M। এবার দেখো এফটা ফ্যারাডে এখানে থাকলো, আমরা এখানে কিউ এর ভ্যালু যেটা সেটা কত ফ্যারাডে বলা আছে, 1 ফ্যারাডে। তো এখন কল্পনা করো আমরা এবার দেখো আমার দুই পাশ থেকে এফ কেটে গেল, তাহলে এখানে 1 সমান
ই ইন্টু ডাব্লিউ বাই এম, ডাব্লিউ এর মানটা বের করব। ক্যালসিয়ামের আণবিক ভরটা কত? 40। ক্যালসিয়ামে জমা হওয়ার কথা বলেছে, তাহলে এখন দেখো ডাব্লিউ ইন্টু ই গুণ করলে কত হয়? 40। ক্যালসিয়াম যেটা, এর তুল্য সংখ্যাটা কত? ই হচ্ছে ভাই তুল্য সংখ্যা, আর ক্যালসিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে ডাব্লিউ ইন্টু 2 সমান 40। তাহলে এখানে তুমি ডাব্লিউ এর মানটা যদি বের করো তাহলে কত গ্রাম হচ্ছে ভাই? 20 গ্রাম। তার মানে দেখো ভাই, আপনি 1 ফ্যারাডে, শোনো, এই যে চার্জ নির্ণয় বলে একটা কথা আছে, কিউ সমান কি? ইএনএফ। তো দেখো ই হচ্ছে কি ভাই বলো, ইটা যেটা আছে ইটাকে আমরা বলবো তুল্য সংখ্যা, কল্পনা করো ইটাকে আমরা বলবো তুল্য সংখ্যা, এন যেটা থাকে এনটা হচ্ছে মোল সংখ্যা, আর এটা হলো ফ্যারাডের ধ্রুবক। তাহলে ক্যালসিয়ামের কথা বলেছে, তো ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত ভাই? 2। কয় মোল বলেছে? মোল বলে নাই, ভর বলেছে, তাই কি করলাম? ডাব্লিউ বাই এম বের করে নিলাম, এফ থাকলো, এটা এক ফ্যারাডে কেটে গেল, ক্যালকুলেশন করে কত গ্রাম হলো? 20 গ্রাম। তাহলে এরকম কখনো কোনো ম্যাথ থাকলে আমরা সূত্রে অ্যাপ্লাই করব, কিউ সমান ইএনএফ, এটা হলো তুল্য সংখ্যা, এনটা হলো মোল সংখ্যা, এফটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। এবার আসো আমাদের 23-24-এর লাস্ট কোশ্চেন, LO3 এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? তাহলে এখন দেখো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা OH3, তার মানে আমরা সহজেই জানি এটা হচ্ছে আমাদের AB3 টাইপের লবণ, আর AB3 টাইপের লবণের জন্য কেএসপি সমান, দেখো এ হলো আছে কয়টা? একটা, লিখলাম হলো এস। এবার কল্পনা করো বি আছে কয়টা? 3টা, লিখলাম হলো এস, সামনে দিলাম 3, পাওয়ার আকারে দিলাম কত? 3। তাহলে এখানে আছে দেখো এস, তাহলে দেখো বি 3টা আছে, বিধায় সামনে 3 দিলাম, পাওয়ার আকারেও কত দিলাম? 3 দিলাম। তাহলে দেখো এটাকে যদি আমি গুণ করি 27, এখানে কি আছে? এস, এস হলো কিউ, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে লাস্টে কি দাঁড়ায়? দেখো 27 s টু দি পাওয়ার 4। তাহলে AB3 টাইপের যে লবণগুলো আছে তার দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক হচ্ছে কেএসপি সমান 27 s টু দি পাওয়ার 4। এরপরে দেখো কি আছে তোমাদের? আসলে দা ইন্ট। ঢাকা ভার্সিটিতে 15টা এমসিকিউ থাকে, আমরা সেই 15টা এমসিকিউ দেখে ফেললাম 2023-24 শিক্ষাবর্ষে। আমরা এইভাবে কন্টিনিউয়াস আকারে তোমাদের প্লেলিস্ট আপলোড করতে থাকবো এবং তোমরা একটু কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে দেখে নিবে। আশা করি তোমাদের প্রবলেমের জায়গাটাতে আর প্রবলেম থাকবে না। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো এবং সুস্থ থাকো।